আমাদের জীবনটা দুদিনের, একদিন তোমার পক্ষের, অন্যদিন বিপক্ষের। তাই যে দিনটি তোমার পক্ষের হয় সেই দিনটা না বেপরোয়া হইও না, আর যে দিনটি বিপক্ষের সেদিন ধৈর্যহারা হয়ে থেকো না। কেননা দুদিনই তোমার জন্য, একদিন এক ধরনের পরীক্ষা, সেটাকে তোমার বুঝে নিতে হবে। তাই বলবো, ধৈর্যহারা না হয়ে নিজেকে মোটিভেট রেখে সংসারের সমস্ত কাজগুলোকে একা হাতে সুন্দরভাবে গুছিয়ে তোলো, যাতে করে তোমার সাকসেসের পথে কোনো রকম কোনো বাধাই না আসে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউস ওয়াইফ জয়শ্রীর নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আশা করছি অন্যান্য দিনের ন্যায় আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্মের সাথে সাথে ঘরের বেডটাকেও কিন্তু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। ওদিকে তো আমি দূরে জল দিয়ে এসেছি, তারপরে দেখি বাবুদের ডেকে ডেকে একটু বই নিয়ে বসেছিলাম। তারা বই নিয়ে বসেছিল 10 মিনিটের মতো, তারপরে উঠে চলে গেছে। তো আমি ততক্ষণে বাইরে আরও কিছু কাজ ছিল, সেগুলোকে করে তারপরে চলে এলাম এই যে ঘরে। আর ঘরে এসে বিছনাটাকে উঠিয়ে নিলাম। ঘরে এসে যদি দেখা যায় অগোছালো বিছনা, তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তো বাইরের কি কাজ করেছি, বাইরে গতকালকে কিছু জামা কাপড় বেলা করে আবারও ধোয়া হয়েছিল, তো সেগুলোকে আবার মেলে দিয়ে আসলাম। ওদিকে পায়রাদের কিছু খাবার দিয়ে আসলাম। আমাদের বাড়িতে মুরগি আছে, দেখেছো তোমরা, মুরগিগুলোকে ছাড়লাম। যখন এই টুকটাক কাজগুলো করতে করতে তারপরে গিয়ে বাসি বিছনাটাকে উঠিয়ে এই যে চলে এসেছি এক কাপ চা খেয়ে ফুল এনার্জি নিয়ে এক বোঝা জামা কাপড় ভাঁজ করতে। এক বোঝা তো উপরে মেলে দিয়ে আসলাম, আর পরে আবার এতগুলো মানে গত দুদিন ধরে যা ধোয়া হয়েছে, যা শুকানো হয়েছে, এই যে সবটাই এই ঘরে খাটের উপরে গাদা করা ছিল। তো সেগুলোকে এখন এই যে সুন্দর করে সবটা গুছিয়ে নিলাম। শীত চলে গেছে, তো এই সোয়েটার, তারপরে এই যে বড় বড় যেগুলো আছে বাবুদের, তোমার দাদা ভাইয়ের, এগুলো তো আর লাগবে না। ওই জন্য এগুলোকে এখন সযত্নে ভাঁজ করে গুছিয়ে তুলে রাখতে হবে। জামা কাপড় কাচা ধোয়াটা তো কোনো ব্যাপার না আমার কাছে মনে হয়, কিন্তু জামা কাপড় ভাঁজ করে এই যে গোছগাছ করে রাখাটা, এটা আমার কাছে অনেকটা ধৈর্যের ব্যাপার। আর এত এত জামা কাপড় ভাঁজ করতে করতে না মাথাটা হ্যাং হয়ে যায়। তো যাই হোক, 4 জন মানুষের জামা কাপড় একজনকে গোছাতে হয়, তাহলে কতটা ধৈর্য থাকতে হবে। তো ওইদিকে তো দেখলে বাবুদের স্কুলের জামা কাপড়ও বার করে রেখে আসলাম, আর সেই সাথে সাথে সমস্ত জামা কাপড় খাটের উপরে ওইভাবে রেখে চলে এসেছি। বাবুরা এদিকে বাহানা করেছে আমাকে গুড় দিয়ে রুটি বানিয়ে দাও। তো গুড় তো আছে, এবারে রুটি বানানোর পালা। তাই বেশ খানিকটা আটা মেখে এই যে 4টে রুটি হয়েছে, দুজনকে দিয়ে দেবো, এটাতেই সকালবেলার ব্রেকফাস্ট হয়ে যাবে। আগে যদি জানতাম যে ওরা এরকম ধরনের বাহানা করবে, তাহলে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে রুটিটা বানিয়ে নিতাম। তাহলে কি হতো, আমি চায়ের সাথে একটা রুটি খেতে পারতাম। তো আর কি, যা হলো না সেটা নিয়ে আর ভেবে চিন্তে তো লাভ নেই, যেটা হচ্ছে আর যেটা হবে সেটা দেখা যাবে। তো এই যে 4টে রুটি বানিয়েছি, ছোটোবাবুকে 2টো, বড়োবাবুকে 2টো দিয়েছিলাম। তবে ছোটোবাবু সেখান থেকে আধা খেতে পারিনি, সেই আধাটাই আমি খেয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো, ঝোলা গুড় দিয়ে রুটি সত্যি খেতে দারুণ লাগে, ওই জন্য কিন্তু বাবু আবদার করেছে যে আমাদেরকে রুটি বানিয়ে দাও, আমরা ভাত খাবো না, রুটি দিয়ে গুড় দিয়ে খাবো। তো এদিকে স্কুলের জামা প্যান্ট তো আমি বার করে রেখে গেছিলাম, পরতে গেছিলো, পরতে গিয়ে দেখে যে প্যান্ট ফেটে গেছে। মানে গতদিন প্যান্টটা ফেটে গেছে, আমাকে বলেনি। আমি যা হোক ওইভাবে ভাঁজ করে রেখে দিয়েছি, আমি অত খেয়াল করিনি। তো পরতে গিয়ে যখন দেখে প্যান্টটা ফাটা, তখন কান্না শুরু করে দিয়েছে, তুমি গত দিনের জামা কাপড় ধুয়ে দাওনি, আবার এই যে ফাটা প্যান্ট, আমি কি করে পরে যাব। তাই আর কি করব, হাতের কাছে যে কালারের সুতো ছিল সেই সুতো দিয়ে ঝটপট সেলাই করে দেওয়া হলো। এই নিয়ে এই প্যান্টটাকে না হলো 5 বার আমি সেলাই করে দিয়েছি। তবে আজকে অন্যদিন দিই 2 ডবল সুতো, আজকে দিয়েছি 4 ডবল। এর মধ্যে জানো তো, দোকান থেকেও একবার সেলাই করে নিয়ে আসা হয়েছে মেশিনে, সেটাও খুলে গেছে। কেননা ওই প্যান্টের কলিটা এতটাই ছোট যে ও বসতে যেই যায় সেই ফেটে যায়। আর এই যে নুপুরটা ছিল এই বক্সের ভেতরে, তো নুপুরটা শুধু নাড়াচাড়া করি আর বক্সের ভেতরে রেখে দিই।
তবে আজকে মনে হলো যে নুপুরটাকে পরে ফেলি। আজ আবার সোমবার, তো সেই সূত্রে দেখলাম হাতের কাছে যখন পেয়েছি তো সেখানে আর দেরি কিসের, তাহলে একেবারে পরেই ফেলি। আর নুপুর পরতে আমার ভালো লাগে, কিন্তু নুপুর পরে যখন বসি কিংবা শুয়ে থাকি ওই যে ঝুনঝুন করে আওয়াজ হয় তখন নিজে নিজেই ভয় পাই। আর বসতে গেলে না পায়ে চাপ লেগে খুব ব্যথা করে, ওই জন্য না নুপুরটা পরতেই ইচ্ছা হয় না। আর ওদিকে বাবুদেরকে গুছিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে চলে এসেছে এইবারে সংসারের টুকিটাকি কাজগুলো যেগুলো বাকি ছিল সেগুলোকে করতে। আর ওদিকে বাসনগুলোকে মাজা ধোয়া করে এখন এই যে বাবুদের কিছু জামা কাপড় ছিল সেগুলোকে ধুয়ে দেব। তো দেখতেই পাচ্ছ সাদা জামার কলারগুলোর কি অবস্থা। গতকালকে জামা কাপড় ধুয়েছিলাম, তবে সাদা জামা কাপড়গুলো আর ধোয়া হয়নি, এগুলো না দড়িতে ছিল, আমিও তো খেয়াল করে দেখিনি কেননা অন্য জামা কাপড়ের সাথে ছিল তো। তবে আজ যখন স্কুলে যাবে তখন আবার এদিক ওদিক খেয়াল করতে করতে দেখি দড়িতে সাদা জামা প্যান্টগুলো রয়ে গেছে। তো সেইগুলোর সাথে সাথে আজকে যে জামা কাপড় ছিল দুজনা সেগুলোকে ভিজিয়ে রাখলাম। আর এখন যাই গিয়ে ঘরটাকে মুছে আসি, যেহেতু ঘরটা বাসি সেই জন্য ঘরটাকে মুছতে হবে। আর বাসি ঘর মুছে জলটা কোথায় ফেলতে হবে, আর একদিন বাসি ঘর না মুছলে কি হয়। আমাদের ঘরে হলো মা লক্ষ্মীর বাস, সেখানে আমরা যত পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘরটাকে রাখতে পারবো নিট অ্যান্ড ক্লিন, ততই কিন্তু মা লক্ষ্মী আমাদের ঘরে বিরাজমান হবে। আর আমরা যদি ঘরের কোনায় কোনায় অগোচরে নোংরা করে রাখি তাহলে কিন্তু সে ঘরে মা লক্ষ্মীর বসবাস থাকবে না। ওই জন্য কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি দুয়ার মুছতে হবে, সেই সাথে সাথে বাসি ঘরটাকেও মুছে ফেলতে হবে, এতে করে মা লক্ষ্মীর জায়গাটা অটুট থাকে। আর বাসি ঘর মুছে ওই জলটা কিন্তু কখনো এদিকে ওদিকে কোথাও ফেলবে না, ওই জলটা ডিরেক্টলি গিয়ে ফেলবে তোমাদের যেখানে কলের জল যায় কিংবা যারা বাথরুমে থাকো বাথরুমের যে জল যায় সেই বাথরুমের জলের জায়গায় গিয়ে ডিরেক্ট ওই নলকূপের ভেতরেই ফেলবে, বাইরে কোনো দিকে ছুঁড়ে ফেলবে না। এতে করে সংসারের পজিটিভিটি থাকে আর নেগেটিভ শক্তিগুলো বার হয়ে চলে যায়। আর নেগেটিভ জিনিস কিন্তু সবসময় ওই যে নোংরা জায়গাতেই থাকে, সেই জন্য বাসি ঘর মুছে সবসময় মাথায় রাখবে একটা কথা, যে সেই জলটা যেন একেবারে নেগেটিভিটি জায়গায় গিয়ে পৌঁছায়, এতে করে সমস্ত নেগেটিভিটি এক জায়গায় গিয়েই জড়ো হয়। আর আমাদের মতন হাউসওয়াইফরা সবসময়ই চায় আমাদের সংসারে যেন মা লক্ষ্মীর বসবাস অটুট থাকে। আর মা লক্ষ্মীর সঙ্গে এই অটুট বন্ধন রাখার জন্য বাসি ঘর মুছতে গেলে যে জলটা ব্যবহার করবে সেই জলে 1 চিমটি লবণ দিয়ে ঘরটাকে মুছবে। আর সকালে যখন দুয়ারে জল দেবে তখন কিন্তু ওই জলের সাথে 1 চিমটি হলুদ দিয়ে দুয়ারটাকে মুছবে, তবে বৃহস্পতিবার বাদে। ভুলেও কখনো কিন্তু বৃহস্পতিবারে ঘরের জলে লবণ দিয়ে মুছবে না, শুধুমাত্র ডেটল কিংবা ফিনাইল যেমনভাবে ইউজ করা হয় তেমনভাবেই মুছবে। তো যাই হোক, এদিকে তো দেখলে নারকেল ছাড়িয়ে নারকেলটাকে কুড়িয়ে রেখে আসলাম। আর ওদিকে ভাতের হাঁড়ি কড়াইতে কাদা লেপে এসেছি, যেহেতু উনুনটা তো কাল লেপা ছিল, কালকে উনুনে রান্না করিনি, ওই জন্য তারপরে এসে কলপারে ওই যে মাছগুলোকে বেছে দেখলাম হাত দিয়ে প্রচণ্ড পরিমাণে এঁটো গন্ধ বেরাচ্ছে। ভেবেছিলাম রান্না করতে যাব, তবে মাছ বাছতে বাছতেই 12টা বেজে গেছে। তো 12টা বাজার সাথে সাথে তো আমারও 12টা বেজে গেছে। এদিকে তড়িঘড়ি করে সমস্ত কাজ সেরে তারপরে আবার যেতে হবে রান্নাঘরে, যেহেতু 1:30টার মধ্যে আমাকে আবার রান্না সারতে হবে। তো ওই জন্য কিন্তু আমি ঝটপট করে চলে এসেছি রান্নাঘরে সমস্তটাই গুছিয়ে নিয়ে। আর এখন এই যে জালটা ধরিয়ে দিয়েছি, তাহলে চলো রান্নাটা সেরে ফেলি। সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী।
এদিকে মালাইকারি বসানোর জন্য কড়াইটাকে ভালো করে গরম করে তার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে গোটা জিরে, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু ভালো করে ভাজা করে মানে আদা ভাজা করে তার মধ্যে দিয়ে দিলাম এখন গোটা জিরে, গোটা ধনে, আদা, 3-4 কোয়া রসুন আর একটা পেঁয়াজ দিয়ে ভালো করে সেই মশলাকে কষিয়ে এবারে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। আর এবারে ততক্ষণ এটা রান্না করতে হবে যতক্ষণ না এটার থেকে একেবারে তেল ছেড়ে দেয়। আর আজকে রান্না বসাতে তো 12টা বেজে গেছে। তো দেখলে কি রান্না বসিয়েছে, যে চিংড়ি মাছের মালাইকারি আর টমেটো আলু সিদ্ধ দিয়েছি। যেমন আজকে আমার 12টা বেজেছে, ঠিক তেমন ঘড়িতেও 12টা বেজে গেছে। তবে তো ধৈর্য হারা হলে চলবে না, কাজটা তো কমপ্লিট করতে হবে সময়ের মধ্যে। 1টার মধ্যে আবার চলে আসবে, খাওয়া দাওয়া আছে, স্কুল থেকে আসবে যখন তখন খাওয়া দাওয়া দিতে হবে ওদেরকে। সেই জন্য 1টার মধ্যে মোড়ো বাচ্চা যাই করো না কেন তোমাকে রান্না কমপ্লিট করতেই হবে, কিচ্ছু করার নেই। আর আমাদের মেয়েদের একটাই হলো সমস্যা, যেখানে ধৈর্য ধরে থাকতে হবে। যদি তুমি ধৈর্য ধরে থাকো তাহলে দেরিতে হলেও কিন্তু তোমার জন্য যেটা বরাদ্দ সেটা অবশ্যই সময় মতো চলে আসবে। তো চলো এদিকে রান্নাবান্না কি হচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছ, এই যে চিংড়ি মাছের মালাইকারি। আর এইটা সব থেকে বড় প্রসেসিং, এই যে নারকেল ছাড়িয়ে, নারকেল ফাটিয়ে, কুড়িয়ে আবার চিপিয়ে রস বের করা। এই প্রসেসিংটা করতে আমার একদমই ভালো লাগে না, শুধুমাত্র বাড়ির 3 ব্যক্তির জন্য করতে হয়। ওদের কাছে আবার চিংড়ি মাছের মালাইকারিটা খুব ফেভারিট। তো যাই হোক, তাদের জন্য তো আমাকে এতটুকু করতেই হবে। তারা তো সারাদিন আমার জন্য ভাবে, তো আমারও তো তাদের জন্য দিন শেষে ধৈর্য শক্তি দিয়ে এতটুকু ভাবতে হবে না। তো চলো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আর এখনও তোমাদের কাছে আজকের দিনে যে ব্লগটা পোস্ট হবে সেটা এখনও পোস্ট করিনি। এখন এই মালাইকারিটা ফুটে ঠিক পজিশনে আসতে ততক্ষণে আমি ব্লগটা তোমাদের কাছে শেয়ার করবো। ততক্ষণের সাথে দেখো। আর এদিকে দেখতেই পাচ্ছ কেমন পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। এই পজিশনে একটু চিনি আর গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে লাভিয়ে দেব। তবে চলো এর সাথে বলে রাখি, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর নতুন যদি কোনো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। কমি বাবান্দনা মৃত্যুর মোক্ষে মামামৃতা। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। হর হর মহাদেব। হর হর মহাদেব। জয় শিব শম্ভু। হর হর মহাদেব। জয় শিব শম্ভু। জয় মাতা। ঠাকুরঘরের পরিবেশটা যদি এরকম স্নিগ্ধ আর সৌন্দর্য বহন করে তাহলে কিন্তু সেখানে মা লক্ষ্মীর জায়গা অটুট থাকে। আমরা জানো তো ঠাকুরঘরে এসে পুজো দিই, নিত্য পুজো, তো সেখানে কিন্তু আমরা অনেকেই অনেক ভুল করে থাকি। এই যে যেমন ধরো আমরা 3 বারের জায়গায় 4 বারও অনেক সময় শঙ্খ বাজিয়ে ফেলি। একবার ফু দিলাম হয়তো আওয়াজ বেরালো না, তারপরে আবারও 3 বার যখন আওয়াজ বেরালো, কিন্তু এটা কিন্তু কখনো করা উচিত নয়। ফু দিয়ে তোমার আওয়াজ বেরালো কি না বেরালো সেটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হলো তুমি শাকে কয়বার ফু দিলে।
তো সেটাই। আর প্রতিদিন কিন্তু ঠাকুর ঘরে বসে উলুধ্বনি দিতে নেই, শুধুমাত্র সপ্তাহে একটি দিনই উলুধ্বনি দেওয়া যায়, সেটি হলো বৃহস্পতিবার। ঠাকুর পুজো দিয়ে প্রসাদটাকে তুলে তারপরে এসেছি যে পাঠ বাড়তে। তাহলে চলো আজ আসি, সকলে খুব ভালো থেকো, পরিবারকে নিয়ে সাবধানে থেকো, আবারও দেখা হবে।